প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা মোটামুটি কিছু সময় ক্লাসের বাইরে ছিলাম, কারণ ঈদুল ফিতর উপলক্ষে আমাদের ছুটি ছিল। কিন্তু এই ছুটির সময় আবার করোনার দ্বিতীয় ঢেউ অত্যন্ত বেড়ে গিয়েছিল। একই সঙ্গে বর্তমানে আবার বেড়েছে হিটওয়েভ। এই হিটওয়েভের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানুষ অস্থির হয়ে যাচ্ছে এই প্রচণ্ড গরমের কারণে। তো তবুও তোমরা কেউ ঘরের বাহিরে যাবে না, সবাই সতর্কতা অবলম্বন করে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, যাতে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন। তো আমরা এর আগের ক্লাসে ন্যারেশনের অলবোর্ড 2017 পড়া দিয়েছিলাম। তাতে বরিশাল বোর্ডেরটা সম্পন্ন হয়েছে, ঢাকা বোর্ড 2017 এটাও আমরা কমপ্লিট করেছি। দিনাজপুর বোর্ড এটা কমপ্লিট করেছিলাম কিনা আমি শিওর না, তোমাদের কারো মনে আছে? দিনাজপুর বোর্ড 2017 এটা ন্যারেশনটা ছিল, হি সেড টু মি, আই এম ভেরি সরি টু ট্রাবল ইউ। তোমরা দেখো এটা তোমাদের খাতায় লেখা আছে কিনা। এই ন্যারেশনে অনেকেই ফুল মার্কস পায় না, তবে আমরা একটু বোঝার চেষ্টা করব এই ন্যারেশনে যাতে তোমাদের ভালো মার্কস আসে। তা তোমরা একটু দেখো, যারা ক্লাসে জয়েন করেছো, ঐশী দাস, তারপরে অরিন, তোমরা দেখো এই ন্যারেশনটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কত নাম্বার? এখানে তোমরা দেখতে পাচ্ছ হি সেড টু মি, 7 নম্বর। হি সেড টু মি, আই এম ভেরি সরি টু ট্রাবল ইউ, বাট I shall be much obliged if you kindly lend me your dictionary. দেখতে পাচ্ছ এটা কি আমরা করিয়েছিলাম কিনা মনে পড়ে না? আজকে আবার শুরু করব। এখন থেকে আমরা বোর্ডের প্রশ্ন অনুসারে কোশ্চেন নম্বর 6 and 7 একত্রে করব। কোশ্চেন নম্বর 6-এ থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কোশ্চেন নম্বর 7-এ থাকে ন্যারেশন। এই দুইটা আইটেমে অনেক স্টুডেন্টরা উইক। আরও একটা আছে, সেটা হলো প্রিপোজিশন। আমাদের তো আর্টিকেল নাই, সংক্ষিপ্ত সিলেবাসে আর্টিকেল বাদ। তাহলে প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ন্যারেশন, এই তিনটে আইটেম যদি আমাদের কমন পড়ে যায়, বিভিন্ন বোর্ডের থেকে আমি করাচ্ছি, তারপরে ইম্পর্টেন্ট কিছু করাবো, আর লেটার অ্যাপ্লিকেশন আমি একটা তোমাদের লিখে নোট করে তোমাদের গ্রুপে দিয়ে দেব ছবি তুলে। সেটা হচ্ছে এই কোভিড-19-এর উপরে একটা অ্যাপ্লিকেশন অথবা লেটার, এই ধরনের একটা আসার সম্ভাবনা খুবই বেশি, অথবা প্যারাগ্রাফ। তো এটা সর্বশেষ তথ্য দিয়ে আমি একটা নোট অলরেডি কাজ শুরু করে দিয়েছি, তোমাদের সেটা দেব। এনিওয়ে, তাহলে আমরা এখন শুরু করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শুরু করে দিলাম। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017 তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, সেটা নবদূত বই হোক অথবা অ্যাডভান্স হোক, যে কোনো একটা হলেই হবে। দিনাজপুর বোর্ড 2017 এটা বের করো। তাহলে প্যাসেজটা আমরা প্রথমে, তোমাদের কাজ হলো প্যাসেজটা পেয়ে তোমাদের কিন্তু পড়তে হবে, পড়ে এবং বুঝতে হবে কথাগুলো কে বলতেছে, কার সাথে বলতেছে।
হ্যাঁ, এবং না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা, সেই অনুসারে আমরা করব। এবং আমরা পরের দিন আমরা আরও ক্লিয়ার প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা কিভাবে ন্যারেশন করতে হয় সেটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি। হি সেড টু মি, সে আমাকে বলল, আই অ্যাম ভেরি সরি টু ট্রাবল ইউ, তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি খুব দুঃখিত। সে বলল, তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত, তোমাকে সমস্যা করার জন্য, ট্রাবল মানে সমস্যা আর কি, তোমাকে সমস্যায় ফেলানোর জন্য আমি খুব দুঃখিত। বাট আই শ্যাল বি মাচ অবলাইজড, কিন্তু আমি খুবই খুশি হব বা সন্তুষ্ট হব, ইফ ইউ উইল কাইন্ডলি লেন্ড মি ইয়োর ডিকশনারি, তুমি যদি তোমার ডিকশনারিটা আমাকে ধার দাও তাহলে আমি খুব খুশি হব। আবার শোনো, তোমাকে ডিস্টার্ব করার জন্য সে আমাকে বলল, হি সেড টু মি, সে আমাকে বলল, আই অ্যাম ভেরি সরি টু ট্রাবল ইউ, তোমাকে সমস্যায় ফেলানোর জন্য আমি দুঃখিত, বাট আমি খুবই সন্তুষ্ট হব, আই শ্যাল বি মাচ অবলাইজড, আমি খুবই সন্তুষ্ট হব, ইফ ইউ কাইন্ডলি লেন্ড মি ইয়োর ডিকশনারি, যদি তুমি দয়া করে তোমার ডিকশনারিটা আমাকে দাও আমি খুব খুশি হব। এরপরে হি কথা বলছিল, এখন আমি বলতেছি, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, আমি খুব খুশি হব, টু বি অফ সার্ভিস টু ইউ, তোমার কোনো সার্ভিসে, তোমার কোনো সেবা, তোমার কোনো উপকার করতে পারলে আমি খুব খুশি হব। অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু এনি অফ মাই বুকস, আমার যে কোনো বই তোমার যদি লাগে, ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি নিতে পারো, দ্যাট ইউ থিঙ্ক অফ ইউজ টু ইউ, আই সেড, আমি বললাম যে তুমি যদি মনে করো তোমার কাজে লাগবে আমার কোনো বই, তাহলে আমার কোনো বই তুমি নিতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। দুই বন্ধু এখানে কথা হচ্ছে যা বোঝা গেল। তাহলে এখানে আমরা ন্যারেশন করব কিভাবে? হি কথা বলতেছে কার সাথে? আই এর সাথে। তাহলে আমরা এটা দুইটা একত্রে নিয়ে আসব। হি সেড টু মি, দেখো আমি অলরেডি এই ন্যারেশনটা করেছি, তোমরা লিখতে শুরু করো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হি টোল্ড মি ভেরি পোলাইটলি, এভাবে লিখবো। অ্যান্ড ভেরি পোলাইটলি আসলো কোত্থেকে? ভেরি পোলাইটলি আসলো কোত্থেকে? আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু সে কথা বলছে, হি সেড টু মি আই অ্যাম ভেরি সরি টু ট্রাবল ইউ, আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত, কাজেই এখানে সে অত্যন্ত নম্র সুরে আমাকে বলেছে। হি সেড টু মি ভেরি পোলাইটলি দ্যাট হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল মি। তোমরা লিখে নাও, হি টোল্ড মি দ্যাট, এটার সাথে মিলিয়ে দেখো, হি টোল্ড মি ভেরি পোলাইটলি দ্যাট, ভেরি পোলাইটলি আমরা এখানে দেব, কারণ দুইজন বিনয়ের সাথে কথা বলতেছিল, নম্রভাবে ভদ্রভাবে কথা বলতেছিল, এই জন্য আমরা ভেরি পোলাইটলি শব্দটা এখানে ব্যবহার করব। তাহলে হি টোল্ড মি ভেরি পোলাইটলি দ্যাট হি ওয়াজ ভেরি সরি, সে খুবই দুঃখিত, হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল মি, হি ওয়াজ ভেরি সরি টু ট্রাবল মি, বাট হি উড বি মাচ অবলাইজড, কিন্তু সে খুবই খুশি হবে, হি উড বি মাচ অবলাইজড, ইফ আই উড কাইন্ডলি, যদি আমি তাকে, লেন্ড হিম মাই ডিকশনারি, ওখানে বলেছে কিন্তু লেন্ড মি ইয়োর ডিকশনারি, লেন্ড মি ইয়োর ডিকশনারি, তাহলে লেন্ড হিম, এই যে হি আছে, এই যে হি, তাহলে লেন্ড হিম ইয়োর ডিকশনারি মানে মাই ডিকশনারি, লেন্ড হিম মাই ডিকশনারি। ইন রিপ্লাই, তারপরে উত্তরে আমি কি বললাম? এতক্ষণ হি এর কথা গেল। ইন রিপ্লাই আই টোল্ড হিম দ্যাট, ইন রিপ্লাই এটুক কেন আসলো? কারণ কেউ যদি প্রশ্ন করে অথবা কোনো কিছু জানতে চায় তাহলে উত্তর দিতে হয়, উত্তর দেওয়া ইংলিশ হলো রিপ্লাই। তাহলে ইন রিপ্লাই, উত্তরে সে আমাকে জানালো, হি টোল্ড মি দ্যাট আই উড বি ভেরি গ্ল্যাড, আমি খুব খুশি হব,
আই উড বি, উইল থাকলে কিন্তু উড হয়ে যায়, শ্যাল বা উইল থাকলে উড হয়ে যায়। আই উড বি ভেরি গ্ল্যাড, তোমরা লিখে নাও এবং না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। আই আই উড বি ভেরি গ্ল্যাড টু বি অফ, আই উড বি ভেরি গ্ল্যাড টু বি অফ সার্ভিস টু হিম, সার্ভিস টু হিম। হ্যাঁ, কারণ আই বলছি, আই বলতেছে যে আমি তোমার উপকারে আসতে পারলে আমি খুব খুশি হব, তোমার উপকারে, দ্য সার্ভিস টু হিম, তার। অ্যান্ড হি ওয়াজ ওয়েলকাম টু এনি অফ মাই বুকস, এবং আই বলছিল যে আমার কোনো বই যদি তোমার কোনো কাজে লাগে তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম, তুমি সে বই নিতে পারো। ইউ আর মোস্ট, অ্যান্ড হি ওয়াজ ওয়েলকাম টু এনি অফ মাই বুকস দ্যাট হি থট, এখানে কিন্তু লেখা ছিল থিঙ্ক, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়। তার মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট টেন্স করলে মূল ভার্ব পাস্ট ফর্ম বা V2 হয়ে যাবে। তা থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, তাহলে দ্যাট হি থট টু বি ইউজ, দ্যাট হি টু হিম, ইউজ টু হিম। তাহলে এখানে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। দ্যাট হি থট টু বি ইউজ, থট টু বি ইউজ টু হিম। আমরা আবার বলি, অ্যান্ড হি ওয়াজ ওয়েলকাম, and he was welcome to any of his books, and he was welcome to any of, এখানে আই বলতেছে তাহলে মাই বুকস, এনি অফ মাই বুকস, ওয়েলকাম টু এনি অফ মাই বুকস দ্যাট হি থট, এখানে থিঙ্ক আছে, থট হয়ে যাবে, দ্যাট হি থট টু বি ইউজ, টু বি ইউজ টু হিম, তাহার কাছে যদি কোনো বইয়ের প্রয়োজন মনে হয় তাহলে সে সেই বই আমার কাছ থেকে নিতে পারে, এজন্য তাকে মোস্ট ওয়েলকাম। তাহলে এই যে ন্যারেশনটা আমরা এতক্ষণ দেখলাম, এই ন্যারেশনের কোন লাইনটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে দুই একজনে বলো, অথবা আমি রিপিট করব, অথবা কেন এরকম হলো তোমরা যদি বলো তাহলে সেটা আমরা আরো বুঝিয়ে বলতে পারি। কারণ প্রশ্ন করার মাধ্যমেই কিন্তু জানতে হয়, সেটা শিক্ষক বলো অথবা শিক্ষার্থী বলো। সক্রেটিসের নাম শুনেছো নিশ্চয়ই, তিনি মানুষকে শিক্ষা দিতেন প্রশ্ন করার মাধ্যমে, কারণ প্রশ্ন করার মাধ্যমে তার মধ্যে একটা সচেতনতা বোধ জাগ্রত হয় এবং সে অ্যাটেন্টিভ হয়ে যায় যে আমাকে প্রশ্ন করবে, সে অ্যাটেন্টিভ হয়ে যায়। কাজেই তোমরা যদি জানতে চাও তাহলে প্রশ্ন করে জানতে হবে, যে প্রশ্ন করবে সে কিন্তু অ্যালার্ট থাকবে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে আমাকে জানতে হবে, অথবা পরে আমি আবার একটা প্রশ্ন করতে পারবো। তাহলে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা, এটা আমরা সক্রেটিসের কাছ থেকে জেনেছি এবং এটা সবচেয়ে ভালো পদ্ধতি, সেই হাজার হাজার বছর আগের কথা, কিন্তু এখনও এই সিস্টেম অত্যন্ত গ্রহণযোগ্য। আর এটাই যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এরপরে নাজিয়া এখন আসছে মাত্র, তাহলে আমরা পরবর্তী আইটেমে যাব, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সেও তোমরা একটু দুর্বল। চেঞ্জিং সেন্টেন্সে মার্ক পাওয়া, পাশে পাস পাওয়া খুবই সহজ, কিন্তু ন্যারেশনে পাশে পাস একটু কঠিন হয়। তাহলে চেঞ্জিং সেন্টেন্স এখন থেকে আমরা এই দুইটা আইটেম একত্রে দেখব, চেঞ্জিং সেন্টেন্স এবং ন্যারেশন। তাহলে তোমরা সবাই লিখে রাখো, দিনাজপুর বোর্ড 2017, এই ন্যারেশনটা আজকে কমপ্লিট হয়ে গেল। আজকে হলো 25/5/2021, সবাই লিখে রাখো 25/5/2021 ন্যারেশন দিনাজপুর বোর্ড 2017 ডান। ঠিক আছে, এখন আমরা দেখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো কত নাম্বার, 6 নাম্বার দেখা যাচ্ছে কিনা,
6 নম্বরে নাম্বার 6 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো এটা প্রথমেই যে সেন্টেন্সটা আমরা কিন্তু লিখতে শুরু করব, প্রত্যেকেই লিখব। উপরে লিখে নাও দিনাজপুর বোর্ড 2017, তারপরে লিখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দিনাজপুর বোর্ড 2017, তারপরে লিখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে লিখো 6 এ নম্বরের লাইনটার দিকে তোমরা তাকাও। এ নম্বরে আছে ওয়াটার, অ্যান ইম্পর্ট্যান্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। দেখো প্রত্যেকে দেখো, ওয়াটার অ্যান ইম্পর্ট্যান্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, কমা, ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। ব্র্যাকেটে লেখা কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স করার নিয়মটা কি? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কমপ্লেক্স করা যায়। রিলেটিভ প্রোনাউনগুলো কোনটা? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হুম, হুজ, হোয়াইল, এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তারপরে বিকজ ব্যবহার করে, হোয়াইল ব্যবহার করে, দো অলদো ব্যবহার করে, সিন্স ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। এবার কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি? অনেকে এর হয়তো এই দীর্ঘদিনের ক্লাসবিহীন অবস্থায় থাকার ফলে স্কুলের সাথে সংযোগ, কলেজের সাথে সংযোগ না থাকার ফলে তোমরা হয়তো অনেক কিছু মানে স্মৃতির অতলে হারিয়ে গেছে। তবুও একটু রিকালেক্ট করার চেষ্টা করো। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আবার শোনো, কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে কি কি থাকতে পারে? সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে কিন্তু অন্য জায়গায় দিলে হবে না। সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে থাকতে পারে রিলেটিভ প্রোনাউন, দো অলদো, বা না বাট হবে না, দো অলদো, সিন্স, ইফ ইত্যাদি। তা দো অলদো, সিন্স, ইফ এবং রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন তো প্রায় 7টা বা 8টার মতো। কি কি? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হুম, হুজ, হোয়াইল, হাউ, দ্যাট। কটা হলো? 10টা। তো এই যে 10টা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কমপ্লেক্স করা যাবে, দো অলদো ব্যবহার করে কমপ্লেক্স করা যাবে, অ্যাজ, সিন্স ব্যবহার করে কমপ্লেক্স করা যাবে, ইফ ব্যবহার করে কমপ্লেক্স করা যাবে। তা আমি তো 15টা বললাম, এই 15টা মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আছে ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট, কমা আছে কিন্তু, ওয়াটার এই সাবজেক্টের পরে কমা, সাবজেক্টের পরে কমা, ওয়াটার অ্যান ইম্পর্টেন্ট ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। এখানে ওয়াটার এটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে কমা আছে, কমা দিয়ে এই ওয়াটার সম্পর্কে, ওয়াটারটা কি, হোয়াট ইজ ওয়াটার, তার এখানে সংজ্ঞা দেয়া আছে। কিন্তু এই সংজ্ঞাটা যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে ওয়াটার ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। এটা হলো মূল সেন্টেন্স। তোমাদের বলছিলাম না, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হলে একটি মেইন সেন্টেন্স লাগে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগে। তাহলে মেইন ক্লজটা হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। এখন কেউ বলতে পারো যে স্যার তাহলে মেইন ক্লজটা 2 অংশে বিভক্ত হয়ে গেল কেন? প্রথমে থাকলো ওয়াটার, তারপরে কমা দিয়ে একটা অংশ, তা আবার কমা দিয়ে ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ। এখন 2 অংশে বিভক্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে, প্রথমে হলো সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত বর্ণনা বা পরিচয়
দেয়া হয়েছে এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এটাকে কি বলা হয়? অ্যাপোজিটিভ। আচ্ছা, আবার শোনো, সাবজেক্টের পরে ওই সাবজেক্ট সম্পর্কে যদি কোনো বর্ণনা, সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য, সাবজেক্ট সম্পর্কে একটা পরিচয় প্রদান করা, তিনটা চারটা শব্দ যদি থাকে সেটা হলো অ্যাপোজিটিভ। তোমাদের অন্য একটা এক্সাম্পল দেই। ডক্টর এম আর খান, ডক্টর এম আর খান কমা দিয়ে রিনাউন্ড ফিজিশিয়ান, আবার কমা, অ্যাটেন্ডেড আওয়ার কলেজ ফাংশন। এটা সহজ এক্সাম্পল। ডক্টর এম আর খান কমা এ রিনাউন্ড ফিজিশিয়ান, আবার কমা, অ্যাটেন্ডেড আওয়ার কলেজ ফাংশন, আমাদের কলেজের অনুষ্ঠানে উনি যোগদান করেছিলেন। এখানে মূল সেন্টেন্স হলো ডক্টর এম আর খান অ্যাটেন্ডেড আওয়ার কলেজ ফাংশন। ডক্টর এম আর খান আমাদের কলেজ ফাংশনে অংশগ্রহণ করেছিল। এখন যদি বলো যে স্যার ডক্টর এম আর খানটা কে, ওনার পরিচয় কি, তার নাম তো শুনি নাই, তাহলে এখানে ডক্টর এম আর খানের পরে কমা দিয়ে কি বলছিলাম? এ রিনাউন্ড ফিজিশিয়ান, তার মানে ডক্টর এম আর খানের পরিচয় দিলাম আমি। তাহলে এই যে রিনাউন্ড ফিজিশিয়ান, এইটুকের নাম হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ সাধারণত সাবজেক্টের পরে বসে, কোনো কোনো সময় অবজেক্টের পরেও বসতে পারে। কিন্তু অ্যাপোজিটিভের কাজ কি? অ্যাপোজিটিভের কাজ হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে পরিচয় প্রদান করা, সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়া। ওই অতিরিক্ত তথ্যটুকু না থাকলেও কিন্তু সেন্টেন্স কারেক্ট। এখানে ডক্টর এম আর খান অ্যাটেন্ডেড আওয়ার কলেজ ফাংশন, সেন্টেন্স ইজ কারেক্ট। আবার আমরা এখন যে সেন্টেন্স নিয়ে আলোচনা করব, ওয়াটার ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ, এই সেন্টেন্সটা কারেক্ট। তাহলে এই যে অ্যাপোজিটিভ যদি থাকে, অ্যাপোজিটিভের পূর্বে তোমরা একটা রিলেটিভ প্রোনাউন বসাই দিলে সেটা কি হয়ে যাবে? কমপ্লেক্স। একদম সহজ করে বললাম, এত ডিটেইলস, এত ব্যাখ্যা করে কেউ কিন্তু বলবে না। আবার শোনো, অ্যাপোজিটিভ এর পূর্বে অর্থাৎ সাবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলেই, আর কোনো পরিবর্তন করার দরকার নাই, একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাবে। এখন যদি ব্যক্তি বুঝায় তাহলে হু বসবে, আর যদি সেটা ব্যক্তি ছাড়া অন্য কোনো জিনিস বা প্রাণী বুঝায় বা কোনো জিনিস বুঝায় তাহলে হুইচ। এখন সাবজেক্ট আছে ওয়াটার, ওয়াটার দ্বারা কি বুঝায়? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, কোনটা বুঝায়? হ্যাঁ বলো, কেউ রেসপন্ড করো। অরিন, কথা বলতে হবে তো, তা না হলে বুঝবো কিভাবে? ঐশী, হ্যাঁ তাহলে জি, হ্যাঁ তুমি কি শিওর? আমার তো দেখতে হবে সেটা। হ্যাঁ, আমাকে তো দেখতে হবে। হ্যাঁ, আমাকে কিন্তু দেখে নেক্সট ক্লাসে আমি তোমাদের ওই পুরো সিলেবাসটাই দিয়ে দেবো, শর্ট সিলেবাস, ওটা ঢাকা বোর্ড থেকে, ওটা আমার কাছে আছে। কিন্তু ওটা অন্য ফাইলে আছে, বের করতে গেলে আবার অনেক সময় লস হয়ে যাবে। পুরো সিলেবাসটাই আমি দিয়ে দেবো। যাই হোক, এখন তোমাদের অত্যন্ত ক্লিয়ারলি এটা দেখাচ্ছি। এটা নিয়ে অনেক ব্যাখ্যা করলাম যে অ্যাপোজিটিভ কাকে বলে, অ্যাপোজিটিভ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম। তারপরে বললাম অ্যাপোজিটিভ সাধারণত সাবজেক্টের পরে থাকে এবং এই অ্যাপোজিটিভের পূর্বে অর্থাৎ সাবজেক্টের পরে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলেই সেটা কমপ্লেক্স হয়ে যায়। তাহলে এখানে ওয়াটারের পরে, ওই যে কলমটা দিয়ে রেখেছি, ওয়াটারের পরে এখানে একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলেই এটা কি হয়ে যাবে? কমপ্লেক্স। তাহলে ওয়াটার, এটার পরে হুইচ, water which is an important vital element of environment is polluted in various ways. এই যে এত ক্লিয়ার করার পরে তোমাদের আমার মনে হয় না যে মনোযোগী হয়ে শুনেছে তার ভুল হবে, কোনো মতেই ভুল হওয়ার কোনো স্কোপ দেখি না।
কারণ একটা সেন্টেন্স নিয়ে এত ক্লিয়ার করে কেউ বলে না। আমি অনেক ক্লাসগুলো অ্যাটেন্ড করি, দেখি বিভিন্ন অন্য আমাদের কলেজের, অন্য কলেজের, কিন্তু এত ক্লিয়ারলি তারা বুঝায় না। আচ্ছা, আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাই। দেখো, আমি শিওর হয়ে নেক্সট ক্লাসে আমরা তাহলে ন্যারেশন এবং অন্য একটা আইটেম নিয়ে আলোচনা করব। ন্যারেশন এবং রাইট ফর্ম অফ ভার্বস। এটা রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু তোমাদের এটা সিলেবাসে আছে, রাইট ফর্ম অফ ভার্বস। আচ্ছা, তাহলে বি নম্বরে হলো দ্য ওয়াটার হুইচ ইজ পিওর ইজ নেসেসারি ফর আস। আমরা এ নাম্বার সেন্টেন্স যেভাবে করেছি ঠিক বি নম্বর সেন্টেন্স ঠিক একইভাবে দেয়াই আছে। এখানে করতে হবে সিম্পল। সিম্পল করার সময় তো হুইচ বসবে না, এবং দেখো এখানে আছে ইজ, এখানেও আছে ইজ, তো দুইটা ইজ তো বসবে না। কারণ কি, খুব মনোযোগ দিয়ে শোনো, এত ক্লিয়ারলি কিন্তু কেউ বলবে না। সিম্পল করার সময় কমপ্লেক্সের নিয়মে যেটা ব্যবহার করা হয় সেটা কখনোই বসবে না। কারণ এক ধরনের সেন্টেন্স গঠন প্রক্রিয়া অন্য ধরনের সেন্টেন্সের ভিতর থেকে কোনো নিয়ম আসবে না। গঠন প্রক্রিয়ার মধ্যে অন্য ধরনের সেন্টেন্সের কোনো নিয়ম আসবে না। তাহলে হুইচ ব্যবহার করা হয় শুধুমাত্র, কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে। এখানে ব্র্যাকেটে দেয়া আছে সিম্পল, তো সিম্পলের ক্ষেত্রে কোনো মতেই কমপ্লেক্স সেন্টেন্সের কোনো নিয়ম ব্যবহার করা যাবে না। তাহলে হুইচ বাদ যাবে। আমি আমি কলম দিয়ে দেখাচ্ছি, এই হুইচ বাদ যাবে। হুইচ যদি বাদ দিয়ে দাও, তা এখানে আছে সাহায্যকারী ভার্ব ইজ, এখানে একটা, এখানে একটা, তা দুইটা ইজ তো থাকবে না। তাহলে হুইচ বাদ দিলে হুইচের সাথে ইজ চলে যাবে। এখন তাহলে থাকে দ্য ওয়াটার পিওর। দ্য ওয়াটার পিওর মানে কি, পানি পরিষ্কার না পরিষ্কার পানি, কোনটা ঠিক বলো? পানি পরিষ্কার না পরিষ্কার পানি? এখানে হ্যাঁ, পরিষ্কার পানি, গুড, থ্যাংক ইউ। তাহলে পরিষ্কার পানি যদি হয়, তাহলে এই যে শব্দটা দেখো কলমের মাথায় কি আছে, পিওর, এই শব্দটা ওয়াটারের পূর্বে চলে আসবে। এই তো হয়ে গেল। আর বাদ গেল কি কি, হুইচ ইজ। আর এই যে পিওর শব্দটা কোথায় চলে যাবে, পিওর শব্দটা কোথায় চলে যাবে, পিওর শব্দটা যাবে ওয়াটারের আগে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। মনে থাকবে, দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। সি নাম্বারে দেখো, মেন পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। কম্পাউন্ড, কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কাকে বলে এটা কিন্তু তোমাদের আগে জানতে হবে। তাহলে যে সেন্টেন্সের মধ্যে দুইটা মেইন ক্লজ থাকবে, আবার শোনো, যে সেন্টেন্সের মধ্যে দুইটা মেইন ক্লজ থাকবে এবং অ্যান্ড, বাট, অর, সো, অ্যান্ড সো ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের তাই করতে হবে এটাকে। এটা কিন্তু বাই প্লাস জিরান্ড দ্বারা সিম্পল করা হয়। তাহলে এটা সিম্পল দেওয়া আছে, সিম্পল দেওয়া আছে বাই থ্রোয়িং। এখন কম্পাউন্ড সেন্টেন্স করার সময় এখানে তো অবশ্যই দুইটা অংশ বানাতে হবে, অ্যান্ড দ্বারা, অ্যান্ড, বাট, অর ইত্যাদি দ্বারা যুক্ত করতে হবে। এখন কোন অংশটা আগে লিখতে হবে, কোন অংশটা আগে লিখতে হবে এটা তোমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। দুইটা অংশ তো বানাতে হবে, ওই দুইটা অংশের মধ্যে কোন অংশটা আগে লিখবা। এখানে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা, কম্পাউন্ড করার সময় সেন্টেন্সের যে অংশের কাজ আগে করা বোঝায় সেই অংশ আগে লিখতে হয়। এটা কিন্তু মাইনিউটলি চিন্তা করার বিষয়, আত্মস্থ করার বিষয়, উপলব্ধি করার বিষয়। এখন অর্থটা কি দেখি। অর্থটা হচ্ছে মেন পলিউট ওয়াটার, মানুষ পানিকে দূষিত করে।
এই গেল একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স আমরা দুইটা আলাদা আলাদা সেন্টেন্স করব। আর একটা সেন্টেন্স হচ্ছে মানুষ পানির মধ্যে থ্রো করে কি ওয়াস্ট, ময়লা আবর্জনা পানির মধ্যে ফেলে। দুইটা কাজ এখানে, মানুষ পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলে। আর প্রথম অংশে আছে মানুষ পানিকে দূষিত করে। এখন তোমাকে চিন্তা করতে হবে, মানুষ তো এই যে দুইটা কাজ করে, কোন কাজটা আগে করে? কে বলতে পারবে? বলো। প্রথমে আছে মানুষ পানিকে দূষিত করে, তারপরে হলো মানুষ পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলে ফেলে। কোন কাজটা আগে? কে বলতে পারবে? গুড, থ্যাংক ইউ। তাহলে মানুষ পানিতে ময়লা আবর্জনা ফেলে, ওই ময়লা আবর্জনা ফেলার ফলেই কিন্তু পানি দূষিত হয়। তাহলে মানুষ পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলে, তাহলে এটা আগে লিখবো আমরা, এটা আগে লিখবো। কেন আগে লিখবো? কারণ কম্পাউন্ড করার সময় সেন্টেন্সের যে অংশ এর কাজ, যে অংশের কাজ আগে করা বোঝায়, সেই অংশ আগে লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখব মেন থ্রো ওয়াস্ট ইন ওয়াটার। কি লিখবো? মেন, এই যে কলমটা দিয়ে রাখছি এখানে দেখো, মেন থ্রো, আইএনজিতেও থাকবে না। আইএনজি কেন আসলো? বাই এর কারণে, বাই প্লাস জিরান্ড, এটা ব্যবহার করে সিম্পল করা হয়। আমরা তো সিম্পল করব না, আমরা করব কম্পাউন্ড। তোমাদের আগেই বলেছি, তিন প্রকার সেন্টেন্সের মধ্যে এক প্রকার সেন্টেন্সের গঠন প্রণালী অন্য প্রকার সেন্টেন্সের মধ্যে যাবে না। আচ্ছা, তাহলে বাইও বাদ যাবে, এই আইএনজিও বাদ যাবে। তাহলে থ্রো করে, কে থ্রো করে? মেন থ্রো ওয়াস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। দেখো সঠিক উত্তরটা, মেন থ্রো ওয়াস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। মেন থ্রো ওয়াস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। কীভাবে হলো? যদি কেউ না বুঝতে পারো আবার শোনো। এখানে বাই প্লাস জিরান্ড দ্বারা সিম্পল করা হয়, তাহলে বাইও বাদ যাবে, আইএনজিও বাদ যাবে, কারণ সিম্পলের নিয়ম এই কম্পাউন্ড ব্যবহার করার সময় হবে না। তাহলে বাইও বাদ যাবে, আইএনজিও বাদ যাবে। আর এই অংশের কাজ আগে করা বোঝায়, আগে তো ময়লা ফেলে তারপরে তো পানি দূষিত হয়। কেউ যদি মনে করো আগে দূষিত করে, তা আগে দূষিত করলো কিভাবে, কি দিয়া? এক গ্লাস পানি আছে, কেউ ওটার মধ্যে কিছু ফেললো না, তা কিভাবে দূষিত হলো? আগে তো ময়লা ফেলতে হবে, তারপরে পানিটা দূষিত হবে। তাহলে ময়লা ফেলা এটা আগে, মেন, এই জন্য এটা আগে লিখতে হবে। মেন থ্রো ওয়াস্ট ইন ওয়াটার, ইট মানে ওয়াটার, অ্যান্ড পলিউট ইট। এখানে ওয়াটারের জায়গায় ইট বসছে, আমরা ইটের জায়গায় ওয়াটারই নিয়ে আসব, কারণ নাউন আগে ব্যবহার করতে হয় তারপরে প্রোনাউন। আবার শোনো, মেন থ্রো ওয়াস্ট ইন ওয়াটার অ্যান্ড পলিউট ইট। 3 নম্বরে, ডি নম্বরে চলে আসি। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি। এটা প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, এটা তোমরা স্কুল লাইফ থেকে করে আসছো। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, আবার প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এখন ইউজ ওয়াটার, মূল ভার্বের পরে থাকে অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে বসবে। তাহলে ওয়াটার ইজ ইউজড, ওয়াটার ইজ ইউজড লার্জলি। কি বলছি? ওয়াটার ইজ ইউজড লার্জলি। আবার শোনো, ওয়াটার ইজ ইউজড লার্জলি। ওয়াটার ইজ, ওয়াটার, এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে অ্যামিজার বসবে। তাহলে ওয়াটার ইজ ইউজ, তারপরে V3, ওয়াটার ইজ, তাসবিন এত দেরি করে জয়েন করলা। ওয়াটার ইজ ইউজড, ডি নাম্বার দেখো, ওয়াটার ইজ, ওয়াটার মূল ভার্বের পরে থাকে অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে প্রথমে বসবে। ওয়াটার ইজ ইউজড লার্জলি, অতিরিক্ত অংশটা দিয়ে দিলাম, ওয়াটার ইজ ইউজড লার্জলি, ওয়াটার ইজ ইউজড লার্জলি বাই ফার্মার্স ইন টাইম অফ কাল্টিভেশন।
ইন টাইম অফ কাল্টিভেশন। এটা হলো সেন্টেন্সের যে অংশটা না থাকলেও চলে, সেই অংশটা এডিশনাল পার্ট অফ দ্য সেন্টেন্স, সেটা একদম শেষে দিয়ে দিলাম। এখানে দেয়া আছে তাই দিয়ে দিলাম, না থাকলে ও সেন্টেন্স কারেক্ট হতো। আবার শোনো, ওয়াটার ইজ ইউজড। ওয়াটার ইজ আসলো কোত্থেকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে আমিজার বসে। তাহলে ওয়াটার ইজ, ওয়াটার সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস V3। তাহলে ওয়াটার ইজ ইউজড লার্জলি বাই দ্য ফার্মার্স ইন টাইম অফ কাল্টিভেশন। কৃষিকাজ করার সময়, চাষাবাদ করার সময় কৃষকদের দ্বারা ব্যাপকভাবে পানি ব্যবহার করা হয়, প্যাসিভ ভয়েস হয়ে গেল। আমরা আরও আলোচনা করব, দুই একটা করলে হয় না, আমরা লাস্টেরটায় চলে আসছি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ অল লিভিং বিংস। পজিটিভ ডিগ্রি তোমরা জানো, ডিগ্রি হলো তিনটা: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ করার সময় ভেরি ফিউ বসে। আবার শোনো, কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দ্য থাকলে ধরে নিতে হবে সেটা সুপারলেটিভ ডিগ্রি, এবং পজিটিভ করার সময় শুরুতে ভেরি ফিউ বসবে। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে ভেরি ফিউ এলিমেন্টস। ওয়ান অফ দ্যার কারণে কি বসলো? ভেরি ফিউ। দ্য ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস, এটুকু আমরা দিয়ে দিলাম। ভেরি ফিউ, ওয়ান অফ দ্য বাদ গেল। ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট। আবার শোনো, ভেরি ফিউ elements of all living beings are as important as it. আমাদের টাইম শেষ। আমরা পরবর্তী দিন আবার নতুন কোনো আইটেম দেখব, এবং সিলেবাসটাও দিয়ে দেবো তোমাদের, পূর্ণাঙ্গ সিলেবাস নেক্সট ডেতে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।